সরাসরি হামলা করেছে বা অগ্নিসংযোগ করেছে, আপনি বললেন যে কেউ কেউ ওখানে অভিপ্রায় যে ওখানে লুণ্ঠনের উদ্দেশ্যে গেছে, কিন্তু আগুন দেওয়াটা নির্দিষ্ট একটি কাজ, সেটা লুণ্ঠনের উদ্দেশ্যে সাধারণত হয় না। এটি একটি বিষয় যে এটি ডিটেক্ট করতে পেরেছেন কিনা, কারা আগুন দিয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই ঘটনাটি ঘটার পেছনে একটা অনেক বেশি ইন্ধন আছে। অনেক জায়গায় আমরা ওপেন ফেসবুক খুলে দেখেছি কেউ কেউ এটার উস্কানি দিয়েছে, ইন্ধন দিয়েছে। আপনারা কি তাদের বিরুদ্ধে কোনো কাজ করছেন? এরকম যদি সংশ্লিষ্টতা থাকে, আমরা ওই যে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করতেছি এবং অ্যারেস্টও করতেছি। আপনারা জানেন যে 17 জন আমাদের অ্যারেস্ট হয়েছে, আরও অ্যারেস্ট হবে, কারণ ওখানে অনেক লোকজন ছিল যারা সরাসরি এইটার সাথে জড়িত। একটা ঘটনার প্রতিবাদ বা আউটব্রাস্ট করা এটা একটা আলাদা জিনিস, কিন্তু এই ঘটনার আড়ালে আমি একটা অফিসে গিয়ে আগুন দিয়ে দিব, ভাঙচুর করব, ভ্যান্ডালিজম করব, এইটা অনাকাঙ্ক্ষিত। এইটা যারা করছে এইটা ব্যাড ইন্টেনশন নিয়ে করছে, তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। ভাই একটু বলবেন যে মব ভায়োলেন্সের বিরুদ্ধে আপনারা সবসময় অ্যাক্টিভ কথা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন। এই যে মব ভায়োলেন্স ক্রিয়েট হলো, প্রথম আলোতে আক্রমণ হলো, আমরা কারওয়ান বাজারে ছিলাম, আমরা দেখলাম, তারপরে ডেইলি স্টাইলে আক্রমণ হলো, ওখানে আমাদের 21 জন সহকর্মী সেখানে আটকা থাকলো। আপনারা বিএনপি কতটা সক্ষম, আপনারা কি অক্ষম? তারপরে পরের দিন উদীচিতে হামলা হলো, আপনারা সেটা উদীচির পাশে এসবির অফিস আছে সেখানে অ্যাটাক করলো, আপনারা থামাতে পারলেন না। আমাদের বিএনপি কি সক্ষম আমাদের নিরাপত্তা দিতে? আমরা সক্ষম। সব সময় সব ঘটনা আমরা কার্ভ করতে পারবো বিষয়টা এরকম না। যদি বিগত দিনের কথা বলি তাহলে দেখেন, যখন এক পাবলিক সেন্টিমেন্ট একটা গ্রো করে, এটাকে রিজেন্টমেন্ট করার জন্য রাষ্ট্রীয় যে সক্ষমতা, সেটা রাষ্ট্র তো সর্বোচ্চ পর্যায়ে সেটার ব্যবহার করে। কারওয়ান বাজারের যে ঘটনাটা, ওখানে যে অবস্থা ছিল, এইটার অন্তরালে আরও কিছু বিষয় আছে। আমরা যদি ওখানে অ্যাকশনে যেতাম তাহলে গুলি হইতো, 2-4 জন মারা যেত। পাল্টা তারা পুলিশকে, আমার ওখানে যে পুলিশ ফোর্স ছিল, পুলিশ ফোর্সের উপর আক্রমণ করতো এবং আমরা জানি না যে তাদের মনের ভিতরে কী ছিল। যদি পুলিশ 2-4 জন সদস্য আমার সেদিন নিহত হইতো, তাহলে আপনারা জানেন যে পুলিশ জাস্ট 1 বছর আগে বিরাট একটা ট্রমা থেকে আমরা তাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছি। সামনে ইলেকশন, এই পুলিশের যদি আবার নতুন করে ক্যাজুয়ালিটি হয়, এই পুলিশটাকে দিয়ে আমি সামনে আগাইতে পারবো না। যে কারণে ওখানে আমরা অ্যাকশনে যেতে পারি নাই। কোনো হিউম্যান লাইফের কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। এইটা আমি বলবো যে এই এত বড় একটা ইনসিডেন্টের আমাদের এটা অ্যাচিভমেন্ট, যে কোনো ধরনের ক্যাজুয়ালিটি ছাড়া এটাকে ট্যাকেল দেওয়া গেছে। সম্পদ কিছু গেছে, ক্ষতি হয়েছে, সেটা হয়তো পূরণ করা সম্ভব, কিন্তু একটা হিউম্যান লাইফ যখন লস্ট হয়, এটা কোনো কিছুর বিনিময়ে আর ফিরে আনা সম্ভব না। যে কারণে আমরা ওখানে অ্যাকশনে যাই নাই। ভাই একটু বলবেন আপনার ছিল, আমার নাম সাবিহা, আমি এএফপি তে কাজ করি। তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে যে আপনারা আসলে সেদিন অ্যাকশনেই যাননি, তাই তো? অ্যাকশন গেছি যতটুকু আমরা প্রয়োজন মনে করছি, যতটুকু আমাদের অবস্থা ছিল সেইটা। অ্যাকশন যেটা সর্বোচ্চ অ্যাকশন, যেটা গুলি করা পর্যন্ত যেতে পারতাম আমরা, কিন্তু আমরা ওইটা অ্যাভয়েড করার চেষ্টা করছি। কারণ যে পরিমাণ ওখানে জনবল ছিল, পাবলিক ছিল 4-5 হাজারের মতো, এইখানে আমার 50 জন 100 জন ফোর্স নিয়ে অ্যাকশনে গেলে আমার পুলিশের এবং পাবলিকের বোথ সাইডে ক্যাজুয়ালিটি হওয়ার সম্ভাবনা ছিল। এই সম্ভাবনায় আমাকে পরিস্থিতি বিবেচনা, অনেক সময় আমার স্থান কাল পাত্র ভেদে আমাকে অ্যাকশনটা নিতে হবে। আমি ইচ্ছা করলেই সব জায়গায় ফায়ার ওপেন করতে পারবো না, এটা করা উচিত না। 5টা পর্যন্ত তো ওখানে নানান রকম কর্মকাণ্ড ঘটেছে, তো পুলিশ সেখানে কখন পৌঁছেছে? পুলিশ তো ঘটনার আগেই পৌঁছেছে, তারপরে তো পুলিশ এটা প্রোটেক্ট করার চেষ্টা করছে। পুলিশ বাধা দিছে, পুলিশ পারে নাই। পুলিশ এক পর্যায়ে, যে ডিসি তেজগাঁ আছে, পুলিশ এক পর্যায়ে মাপ চাইছে, তাদেরকে মাপ চাইছে করজোরে যে আপনারা এই কাজটা করবেন না, কিন্তু আমাদের অ্যাকশন নেওয়ার মতো সেখানে অবস্থা ছিল না। ভাইয়া আপনি সরাসরি গুলিতে যাচ্ছেন কেন? গুলির আগের যে স্টেপগুলো থাকে সেগুলো একটা বেশি প্রশ্ন করবেন না। হ্যাঁ, কথাটা শুনেন। গুলির আগে যে স্টেজ, আমি টিয়ার সেল মারা, গ্যাস মারা, সাউন্ড গ্রেনেড মারা, ওইখানে সেই অবস্থা ছিল না, আমার পুলিশের ক্যাজুয়ালিটি হইতো।
আপনার পুলিশের ক্যাজুয়ালিটি হতো, আমাদের সহকর্মীরা 21 জন ওখানে আটকে আছে, তারা কিন্তু আমার লাস্ট একটা কোয়েশ্চেন নেই, লাস্ট একটা কোয়েশ্চেন নুরুল ভাই। আমি কথা বলতে কাজ করি। নেক্সট ঘটনাগুলিতে যদি এইরকম গ্যাদারিং হয়, 5,000 10,000 লোক হয়, সেখানেও কি আপনারা ব্যর্থ হবেন? আমরা যদি অ্যাডভান্স ইনফরমেশন পাই সেক্ষেত্রে আমরা অবশ্যই মেজার নিব, কারণ আমরা শুধু পুলিশ না, বাংলাদেশ পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি, বাংলাদেশ আর্মি তারাও ফিল্ডে আছে, সকলেই কাজ করতেছে। এইটা অল অন এ সার্ডেন একটা ঘটনা ঘটে গেছে। আমরা এরপরেও তো এর পরের দিনেই তো বিরাট বড় একটা জমায়েত হইলো সাউথ প্লাজায়, ইভেন শাহবাগে। আমরা তো কোনো কিছু করতে দেই নাই, আমরা তো সক্ষম হয়েছি, আমরা তো এটা টেকেল দিছি। আমার একটা সুনির্দিষ্ট প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা মব ভায়োলেন্সের বিরুদ্ধে কাজ করছেন, মব ভায়োলেন্স করা যাবে না এটার বিরুদ্ধে কাজ করছেন, কিন্তু স্পষ্টতই বেশ কিছু গ্যাঞ্জাম দেখা যাচ্ছে যে এই ঘটনাগুলো ঘটার আগে 5 মিনিট 10 মিনিট বা আধা ঘন্টা আগে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হচ্ছে এবং খুবই সুপরিচিত ব্যক্তিরা এই স্ট্যাটাসগুলো দিচ্ছেন এবং বলছেন যাও ওটা ভেঙে আসো, এটা ভেঙে আসো, এখানে আগুন দাও। তাহলে আপনারা কি তাদের বিরুদ্ধে কাজ করছেন? আমি খুব সুনির্দিষ্টভাবে কিছু ব্যক্তি আছে ফেসবুকে যাদেরকে সবাই চেনে এবং তাদের বিরুদ্ধে আসলে ওই ধরনের কোনো অ্যাকশন বা তাদের বিরুদ্ধে তাদেরকে ধরে আনা, তাদেরকে জিজ্ঞাসা করা, এই ধরনের কিছু আমরা দেখছি। এইটা আপনি যেটা জানেন আমিও সেটা জানি। এইটা এখন বাংলাদেশে না, সারা পৃথিবীতেই নিউ ট্রেন্ড শুরু হয়েছে। এই যে টেকনোলজির যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটাই, টেকনোলজি যখন আগাচ্ছে আমরা যেমন অ্যাডভান্টেজ, এক সময় এইখান থেকে বাংলাদেশ থেকে যদি আমেরিকায় কথা বলতাম, আমরা যখন স্টুডেন্ট ছিলাম স্কলারশিপ বা ইত্যাদির জন্য চেষ্টা করতাম, তো টেলিফোন করার মতো অবস্থা ছিল না, আমরা সংসদ ভবনে গিয়ে ওই এমপি সাহেবদের টেলিফোন ইউজ করে কথা বলতাম। আর এখন আপনি মুহূর্তে মুহূর্তে যে কোনো জায়গা থেকে সারা পৃথিবীতে যোগাযোগ করতে পারেন, এইটা হচ্ছে অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে মুহূর্তের মধ্যে মিস ইনফরমেশনগুলো, ডিসইনফরমেশনগুলো ছড়াই দেওয়া যাচ্ছে, ভাইরাল করে দেওয়া যাচ্ছে এবং একটা গোষ্ঠী বা একটা জনপদ মানে ওই উস্কানিটাকে নিয়ে একটা আনস্টেবল করার বা দেশে একটা ভ্যান্ডালিজম করার সুযোগটা নিয়ে গ্রহণ করতেছে, এটা করতেছে। এটা আমাদের চেয়ে আপনাদের মনে হয় আরও বেশি সচেতন ভূমিকা পালন করা উচিত, কারণ আপনারা হচ্ছেন মিডিয়ার ম্যান, আপনাদেরকে সবাই চেনে, আমাদেরকে কিন্তু বেশি চেনে না। আপনারা যদি এই ভুল তথ্যগুলো, এইগুলো যদি অপপ্রচারগুলো যদি কম করেন, এগুলো যদি বন্ধ করতে পারেন, বা একটা ভুল তথ্য যখনই প্রচার হচ্ছে ওইটার কাউন্টার যদি একটা আপনারা দেন যে না ঘটনাটা এইটা না, প্রকৃত ঘটনাটা এইটা ছিল, আপনারা যদি মিডিয়াগুলোতে প্রচার করেন তাহলে এটা কিন্তু অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকেন। কতজন চিহ্নিত হয়েছে? আচ্ছা, ভিডিও ফুটেজ থেকে এখন পর্যন্ত 31 জন চিহ্নিত হয়েছে, 31 জন। আমি আর প্রশ্ন নেব না, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। আমার পরিচিত কোনো পেজ যারা দেশ জানছে, প্রশাসন জানছে, সেই ধরনের পেজ যদি বলে যাও আগুন লাগাই দিয়ে আসো, তার বিরুদ্ধে আপনারা একসঙ্গে যাবেন কিনা, এই উত্তরটা স্পেসিফিক। সবাই শুনেন, একটা মামলায় 4টা আইন ইনক্লুড হয়েছে। এত বড় মামলা এর আগে হয়েছে কিনা আমি জানি না। পেনাল কোড, বাংলাদেশে প্রচলিত যে দণ্ডবিধি, স্পেশাল পাওয়ার অ্যাক্ট, এই একই মামলার মধ্যে আছে। স্পেশাল পাওয়ার অ্যাক্টের 15(3), সাইবার সিকিউরিটি অ্যাক্ট, যারা এই ফেসবুক, অনলাইন ইত্যাদি বিষয়ে উস্কানি দিয়ে এইটাকে অ্যাক্সিলারেট করছে, সাইবার সিকিউরিটি অ্যাক্ট। দেন এই যে দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব বিঘ্নিত করার জন্য যারা চক্রান্ত করতেছে তাদের বিরুদ্ধে অ্যান্টি টেররিজম অ্যাক্টের 6(1) ধারায় একটা মামলায় অনেকগুলো আইন নিয়ে আমরা মামলাটা নিছি, অনেক চিন্তা ভাবনা করে, অনেক শক্ত একটা মামলা হয়েছে। আমরা এটা অ্যাকশন নেব। আপনারা পেনাল কোড, স্পেশাল পাওয়ার অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, অ্যান্টি টেররিজম অ্যাক্ট, 4টা আইনে একটা মামলা। মামলা খুব শক্ত ভাই, আসলে কার বিরুদ্ধে প্রয়োগ করবেন এটা বিষয়। আসসালামু আলাইকুম।